বাংলাদেশে এত গাড়ি থাকতে আমি সুজুকি গাড়ি কেন কিনলাম? সুজুকি বাইক কারা কিনবেন না? আবার বলতে পারেন যে আমি মনে হয় সুজুকি, আমি নিজে গাড়ি কিনছি এই জন্য মনে হয় সুজুকি গাড়ির আমি প্রচার করতেছি অথবা দালালি করতেছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম নতুন একটা রিভিউ, বলতে পারেন একটা রিভিউ ব্লগ নিয়ে। সেটা হচ্ছে সুজুকি এফআই এবিএস ব্রেকিং পিরিয়ডে কেমন মাইলেজ দিল সেটাই আপনাদেরকে আজকে ব্যাখ্যা করব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অনেকে অনেক রকম বলতে পারেন। অনেকে বলে যে আমি 40 পাই, কেউ বলে 35, কেউ 38, এরকম বলতে পারে। আসলে আমি নিজে যেটা রাইড করে যেটা দেখলাম, এবং আমি রাইডটা করছি টোটাল 680 কিলোমিটার, এবং 680 কিলোমিটার পরে আমি এই ক্যালকুলেশনটা আপনাদেরকে দিব। 680 কিলোমিটারের ভিতরে আমি যখন বাইকটা ঝিনাইদহ থেকে কিনি, ঝিনাইদহ শোরুম থেকে, তখন তো সবাই জানে ভিতরে তেল থাকে না। আমাকে বলছে যে আপনি আধা কিলোমিটারের ভিতরে পাম্পে যে তেল ভরবেন। যাই হোক, আমি তেল ঝিনাইদহ থেকে নিছি, অকটেন নিলাম 1520 টাকায়। আর পরবর্তীতে আমার এই অকটেনটা শেষ হওয়ার পরে আমাকে ইমার্জেন্সি 2 লিটার তেল আবার পরবর্তীতে অকটেন নিতে হয়েছিল। এই সব মিলিয়ে 1520 টাকা, এবং পরবর্তীতে 2 লিটার অ্যাড হবে। এই 2 লিটার অ্যাড হয়ে আমি আপনাদেরকে হিসাবটা বোঝাই। সেটা হচ্ছে, এখন অকটেন 124 টাকা 50 পয়সা, সেই জায়গায় 1520 টাকায় আমি 12.20 লিটার পাই। আর এদিকে দুই, সব মিলিয়ে আর আমি ধরলাম গাড়ির ভিতরে 200 গ্রাম অথবা 100 গ্রাম যতটুকু থাক, অথবা 300 গ্রাম থাকলো, সব মিলিয়ে আমার টোটাল ফুয়েল কস্ট হয়েছে 14.5 লিটারের আশেপাশে, অথবা 200 গ্রাম কম, অথবা 14.5 লিটার এরকম। এখন আপনাদেরকে আমি হিসাবটা দেখাই। হ্যাঁ দেখুন, আমাদের টোটাল রাইডিং হচ্ছে 680 কিলোমিটার। এটাকে ভাগ 14.4 দিয়ে যদি দিই, সেখানে আমার 47+ আমি মাইলেজ পাইছি। এটা মোটামুটি অনেক ভালো মাইলেজ। হ্যাঁ, এই মাইলেজটা 47.20, যেটা আপনাদেরকে ক্যালকুলেশনে দেখাইলাম। আসলে এই মাইলেজটা কিন্তু আমি পিলিয়ন নিয়েই বেশি চালাইছি। আমি প্রাথমিক অবস্থায় একজন পিলিয়ন নিয়ে যশোরে গেছি। আমার বাড়ি ঝিনাইদহ থেকে যশোর প্রায় 80 কিলোমিটার, কারণ আমার ঝিনাইদহ একদম লাস্টে বাড়ি। ওখান থেকে আমি শহরের ভিতরে চালাইছি, তারপরে সিটিতে, ভিলেজ, এবং ঝিনাইদহ এবং যশোরের রাস্তা খুবই খারাপ। সেই জায়গা থেকে আমি গ্রামের রাস্তা দিয়ে গেছি, ওখানে আমাকে ক্লাস ধরা লাগছে ম্যাক্সিমাম টাইমেই। সব মিলিয়ে সিটিও সিটিও ধরতে পারেন, আবার হাইওয়েতেও কিছু রাইডিং আছে, শহরের ভিতরে আছে কিছু ভাঙা রাস্তা আছে, ভালো রাস্তা, সব মিলিয়েই আপনার এই মাইলেজটা আমি পাইছি। গতকালকে বগুড়ায় আসছি, আমার শ্বশুরবাড়ি বগুড়া। আমার বাড়ি থেকে বগুড়া 200 কিলোমিটার। 200 কিলোমিটার আমি টোটালি পিলিয়ন নিয়ে আসছি। সব মিলিয়ে 680 কিলোমিটারের ভিতরে প্রায় 480 কিলোমিটার অথবা তার আশেপাশে আমি পিলিয়ন নিয়ে চালাইছি। আর হয়তো 150 কিলোমিটার অথবা সর্বোচ্চ 200 কিলোমিটার আমি একা চালাইছি। সব মিলিয়ে এই পিলিয়ন এবং সিঙ্গেলের মাঝেই আমি টোটাল পেয়ে গেছি 47+ মাইলেজ। আসলে আমি যে মাইলেজটা পাইছি আমি নিজে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কেউ আবার বলতে পারেন যে মনে হয় আমি বেশি বেশি বলতেছি, আসলে বেশি বেশি বলার কিছু নাই। আবার বলতে পারেন যে আমি মনে হয় সুজুকি, আমি নিজে গাড়ি কিনছি এই জন্য মনে হয় সুজুকি গাড়ির আমি প্রচার করতেছি অথবা দালালি করতেছি। বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? আসলে আমি মাত্র কয়েকদিন গাড়িটা কিনছি, গত এই মাসের ডিসেম্বরের 15 তারিখেই গাড়িটা কিনছি। আর গাড়িটা কেনার পরে 680 কিলোমিটার চালানোর পরে এই রিভিউটা দিলাম। আর এটা অবশ্য ব্রেকিং পিরিয়ড, এখানে আমি 60-এর উপরে আমি গাড়িটা চালাইতে পারি না। আসলে ব্রেকিং পিরিয়ডের এই স্পিড বেশি কম, এইগুলোর সাথে এই মাইলেজের কোনো সম্পর্ক আছে কিনা আসলে আমি অতটা বুঝি না। আমি যতটুকু পাইছি ততটুকু। আর যদি কোম্পানি এর ভিতরে কিছু তেল আগে থেকে দিয়ে রাখে, সেটা তাদের ব্যাপার, আমি জানি না। আসলে আমার নিজের পকেট থেকে যেগুলো টাকা গেছে, আমি সেই টাকায় কতটুকু পরিমাণ মাইলেজ পাইছি আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে লুকোচুরির কিছু নাই। অনেকে অনেক রকম বলতে পারে, আর এক একজনের ড্রাইভিং ক্যাপাসিটি এক এক রকম, যার যার বিষয়, কারোর বেশি যায় কারোর কম যায়। তবে আমি ব্রেকিং পিরিয়ডের এই যে 680 কিলোমিটারের যে মাইলেজ অথবা যে এক্সপিরিয়েন্স, আমি এটা শেয়ার করলাম। আর পরবর্তীতে আমরা আবারও সামনের দিকে হয়তো একটু শেয়ার করব। আরেকটা ব্যাপার এর সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে যদি কেউ বলে এটার রাইডিং এক্সপিরিয়েন্স কি, আসলে এক্সপিরিয়েন্স বলতে গেলে এখানে সবকিছু ভালো। এর সবকিছুই মাইলেজ যা দেখলেন, এটা তো দেখলেনই, মাইলেজটা তো দেখাইলাম। আর যদি বলেন সিটিং পজিশনটা, যে ড্রাইভিং যে সিট যে বসবে,
আসলে এই জায়গাটা একটু শক্ত। এখন এটাকে মডিফাই করে কিছু এখানে কিছু গদি অথবা ফোম জাতীয় কিছু লাগাই নিলে তখন এটা নরম হয়ে যাবে। এটা ততটা আর থাকবে না, শক্ত থাকবে না, একটা ব্যাপার। আসলে অনেকে আমাকে প্রশ্ন করে অথবা আস্তে আস্তে করবে যে আমি বাংলাদেশে এত গাড়ি থাকতে আমি সুজুকি গাড়ি কেন কিনলাম। আসলে আমি যখন প্রথম গাড়ি কেনার যে ভিডিওটা দিই তার ভিতরে কিন্তু কিছুটা বলার চেষ্টা করছিলাম, এবং আমার এক ছোট ভাই ছিল শাহিন, ও অলরেডি ডেসক্রাইব করছিল যে আমি কেন এতগুলো গাড়ি থাকতে সুজুকি গাড়ি কেন কিনলাম। আর মূল কথা হচ্ছে আমি বেশ কিছু গাড়ি প্রায় 6 মাস ধরে রিভিউ দেখছি গাড়ির। সুজুকি দেখছি, হর্নেট দেখছি, ইয়ামাহা দেখছি, তারপরে আরো যেগুলো হিরো এক্স ব্লেড দেখছি, এবং হিরো এক্সট্রিম 4V যেটা, ওটা দেখছি, থ্রিলার দেখছি। সব মিলিয়ে 150 সিসি অথবা এর আশেপাশে 3 লক্ষ টাকার ভিতরে আশেপাশে যতগুলো গাড়ি আমি দেখছি এখন পর্যন্ত, সব বাংলাদেশের মার্কেটে আছে প্রায় সবগুলো রিভিউ, এবং সবগুলোই প্রায় আমার দেখা শেষ হয়েছে, এবং দেখার পরে সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে এই সুজুকি বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, এবং সেটাও নিছি। বিশেষ করে কারণ যদি হিসেবে ধরতে হয় তাহলে 2টা কারণ আমি প্রধানত বলতে চাই। সেটা হচ্ছে যে এর লুকিংটা ভাই অসাম। লুকটা দেখলে যে কোনো একজন বাইক লাভারের সুজুকি গাড়ির লুক পছন্দ হবে না এমন কোনো বাইকার হয়তো নাই, একটা ব্যাপার। আর আমি তো সাধারণত ট্যুর দিতে পছন্দ করি, ট্যুরের জন্য এই বাইকটা আমার কেনা। আর দ্বিতীয় কারণ যদি বলতে চাই সেটা হচ্ছে এটার স্পিড এবং রেডি পিকআপ। আসলে অনেকে বলতে পারে ভাই এত স্পিড দিয়ে আপনি কি করবেন, অথবা রেডি পিকআপ আপনার কেন লাগবে। আর মূল কথা হচ্ছে যে আপনার রাস্তা একদম ফাঁকা, কেউ নাই, একদম ফাঁকা রাস্তা। বাংলাদেশে এমন অনেক এক্সপ্রেস ওয়ে তৈরি হয়েছে, এবং অন্যান্য যে রোডগুলো নতুন তৈরি হচ্ছে এগুলো যথেষ্ট ভালো রাস্তা। আমি যে বগুড়ার রাস্তা দিয়ে আসলাম, বগুড়া মানে জেলায় ঢোকার সাথে সাথে নন্দীগ্রামের ভিতর থেকেই হাইফাই রোড। এখানে আসলে ওই থ্রোটল ধরে চুপ করে বসে থাকা অথবা 70-80-তে নিয়ে বসে থাকা আসলে সম্ভব না। আর সব থেকে বড় ব্যাপার, মাঝে মধ্যে এমন সিচুয়েশন তৈরি হয় যেখানে বাস অথবা অন্যান্য যানবাহন আছে যেগুলোর পিছনেও আপনি যাইতে পারবেন না, ধোলা খাইতে হবে। আবার দেখা যাচ্ছে সামনে উঠতে যাচ্ছেন, তারপরেও আপনি উঠতে পারতেছেন না। এই জন্য রেডি পিকআপের প্রয়োজন থাকে, অথবা আপনি স্পিড বলেন যেটাই বলেন, এই দুইটারই প্রয়োজন আছে মাঝে মধ্যে। আর যেহেতু আমি বিশেষ করে ট্যুর করি, আপনাকে আগেই বললাম, যারা ট্যুর দেয় তাদের মাঝে মধ্যে স্পিডের প্রয়োজন হয়। সুজুকি এফআই এবিএস অথবা সুজুকি কার্বোরেটর যেটাই বলেন, এগুলো গাড়ির রেডি পিকআপ অথবা ইনস্ট্যান্ট যে পাওয়ার, এটা সব থেকে বেশি, এটা সকলেই স্বীকার করে। যাই হোক, এই 2টা প্রধান কারণ। আর অন্যান্য কারণ যেগুলো কিছু আছে, এই সুজুকি গাড়িরই 250 সিসির একটা গাড়ি আছে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু ওটার মাইলেজ খুবই কম। অত বেশি টাকা খরচ করে গাড়ি লালন পালন করা অথবা গাড়ি চালানো অনেকের পক্ষে সম্ভব না, এই জন্য 250 সিসিটা নেয়নি। আর অন্যান্য যদি কোনো কারণ থাকে আপনারা সেটা কমেন্টে বলতে পারেন, নেগেটিভ পজিটিভ যে কোনো ধরনের, অথবা এটা নেওয়া ঠিক হয়েছে কিনা, অথবা আমার পারপাস, আমি যে পারপাসে নিছি এই পারপাসটা ঠিক ঠিক হয়েছে কিনা। যদি আপনাদের কমেন্ট থাকে কমেন্টে জানাবেন। সুজুকি বাইক কারা কিনবেন না, বিশেষ করে এই মডেলের যেগুলো আছে দেখতে পাচ্ছেন আমার এফআই এবিএস যে গাড়িটা, এর স্ট্রাকচার শেপ যেটাই দেখেন, ধরতে পারেন যে সুজুকি এবং ইয়ামাহা ভার্সন 3 অথবা ভার্সন 4 যেটাই বলেন, এগুলো মোটামুটি কাছাকাছি রেঞ্জের প্রাইস 3 লক্ষ টাকার আশেপাশে। এখন অনেকে সুজুকি না নিয়ে ইয়ামাহা নেয়। ইয়ামাহা কেন নেয় অথবা সুজুকি কেন নিচ্ছে না, এর পিছনে যদি কারণ হিসেবে আমি মনে করি হইতে পারে সেটার সিটিং পজিশন। ইয়ামাহার সিটিং পজিশন একরকম সুপার যে ব্যাপার, একদম আরাম, ওখানে বসে থাকলে মনে হবে যে আমি সুপার উপরে বসে আছি, এরকম একটা ব্যাপার। তবে যারা স্পিড পছন্দ করে ওটাকে অনেকে কচ্ছপ গতি বলে, এই আর কি, ওটার স্পিড নাকি খুবই কম। যাই হোক, তারপরে আমি চালাইছি, একদম যে স্পিড কম বিষয়টা এরকম না। তবে এই সিটিং পজিশনের কারণে হয়তো যে কেউ সুজুকি বাইক হয়তো নিবে না। আর এটা স্পোর্টস বাইক, দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইক অনেকেরই পছন্দ না, যারা একটু বয়স্ক মানুষ, যাদের একটু বয়স বেশি হয়েছে, তারা হয়তো অনেকে পছন্দ করতে পারে যে না আমরা এরকম গাড়ি নিব না, আমরা ওটা নিব, ইয়ামাহা নিব। এটা একটা কারণ হতে পারে। আরেকটা ব্যাপার আছে পিলিয়ন, যদি পিলিয়ন নিয়ে রাইড করতে চান, অথবা স্ত্রী অথবা মেয়েদেরকে, বিশেষ করে নারীদেরকে যদি পিছনে উঠাইতে চান, সেক্ষেত্রে সুজুকি বাইকে কিন্তু একটা প্যারা হবে। সেই ক্ষেত্রে ইয়ামাহা অথবা হন্ডা হর্নেট
যে জাতীয় যাদের প্লেন সিট মানে বসার জন্য এটা থেকে এটা ডিস্টেন্স যাদের কম, এই ধরনের যে গাড়িগুলো ওইগুলাতে পিলিয়ন খুব ইজিলি বসতে পারবে। কিন্তু এই এই যে গাড়ি সুজুকি গাড়িতে কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করা একদমই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। নারীরা কিন্তু এখানে যদি দুই পা এক এক পাশে দিয়ে বসতে চায় তাহলে কিন্তু এটা একরকম রিস্কি হয়ে যায়। সব মিলিয়ে যদি দুই পা দুই পাশে দেয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হাইওয়েতে সম্ভব কিছুটা, তারপরেও অনেক কষ্টকর। ব্রেক ধরলে সবকিছু ওই দেখা যাচ্ছে যদি হার্ড ব্রেক করা হয় অথবা ইমার্জেন্সি ব্রেক করা হয় তাহলে সবগুলো দেখা যাচ্ছে যে আপনার ড্রাইভারের উপরে অথবা যে ড্রাইভিং করতেছে তার গায়ের উপরে পড়তেছে। বিষয়টা হচ্ছে এরকম। যে কারণগুলো বললাম যে গাড়িটা আসলে কিনছি কি কারণে, প্রধানত লুক, এটা একটা ব্যাপার, তারপরে স্পিডের একটা ব্যাপার আছে, রেডি পিকআপের একটা ব্যাপার আছে, এগুলোর কথা তো বললাম। আর এর ভিতরে আর অন্যতম আরেকটা তৃতীয় কারণ যদি হতে পারে, সেটাই যে এখানে দেখতে পাচ্ছেন মিটারে বেশ অনেক কিছু এলিমেন্ট এখানে শো করে। এখানে আমাদের গিয়ার পজিশনিং আছে, তারপর টাইম আছে, গিয়ার পজিশনিং আছে, আমাদের ঘড়ি আছে, বিশেষ করে টাইম টাইম আছে, ফুয়েল, এটা তো সব গাড়িতেই থাকে মিটারে। বিশেষ করে গিয়ার পজিশনিংটা থাকা খুবই প্রয়োজন। ইয়ামাহার গাড়িতে মনে হয় ভার্সন 2 এবং 3 তে মেবি এটা নাই, এটা ভার্সন 4 এ সংযুক্ত করছে। এই কারণেও এই গাড়িটা চয়েসের লিস্টে ছিল। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।